এইবার বাজেটের ফোকাসটা হওয়া উচিত স্মার্ট উন্নয়ন হলো, আমি দ্রুত গতিতে চলবো, নিরাপদেও থাকবো। ব্যবসাকে সহজীকরণ, আমাদের সেবার মান উন্নত করা, এগুলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েই আমরা এই লজিস্টিক পলিসি নির্ধারণ করছি। শাফিন, স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত যত বাজেট প্রস্তাবিত হয়েছে সকল বাজেটেই কিন্তু সবসময় সরকারের চেয়ে কম বরাদ্দ পায় নৌ, রেল, একই সঙ্গে আকাশ যোগাযোগ ব্যবস্থা, এবং সমন্বিত বরাদ্দ ছাড়া আসলে উন্নত দেশের মতো লক্ষ্য অর্জন করা কঠিন, এমন শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ ত্রিমাত্রিক যোগাযোগে তারা গুরুত্ব দিতে বলছেন। এদিকে মুফতি, সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার আগেই খুলে দেওয়া হচ্ছে। সেটার ভিতরে দাঁড়ানো যায় না, বৃষ্টি যে আসলে ড্রেনটি পরিষ্কার না, যেই কারণে পানি আপনার যায় না। আমরা জুনের মধ্যেই সায়েদাবাদ বাস টার্মিনালটা আধুনিকায়নের যে কার্যক্রম আমরা নিয়েছি এটা আমরা উদ্বোধন করতে পারবো। টার্মিনালের মধ্যে যে বিশৃঙ্খলভাবে হাজার হাজার মালিকের বাসগুলিকে রাখা হয়, সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ নাই। এখন দুপুরে নিয়ে থাকছে বিস্তারিত, আর পুরো আয়োজন আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিম শাফিন এবং আমি ইসরাত মুক্তি। আমি মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে আমি টাকা দিয়েছিলাম মোট 5 লক্ষ টাকা। আমাকে নিয়ে যাওয়া করে এই জায়গা 14 মাস ধরে নিয়ে যাওয়া হলো না। আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের ভালো চাকরি দেওয়া হবে, এখন বলতেছে যে কয়েকদিন অপেক্ষা করা লাগবে। আমি লোন ফান্ড করে অনেক টাকা দিচ্ছি, আমার কিচ্ছু নাই। আমরা তো চাচ্ছি যে আমরা টাকা নিয়ে আমরা চলে যাবো, নাহলে আমরা এই জায়গা জীবন দিয়ে চলে যাবো। আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে এটা প্রথম ঘটনা না। মালয়েশিয়ান সরকারের সাথে নেগোসিয়েশন করে যে শ্রমিকগুলা যেতে পারলো না, অন্তত তাদের যে টাকাটা খরচ হয়েছে বা তাদের দেশে যেটা গিয়েছে সেই টাকাটা ফেরত আনার জন্য। মুক্তি, কর্মী ভিসা পাওয়াদের নিয়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে গতকাল মধ্যরাতে শেষ ফ্লাইটটি ছেড়ে গেলেও অনেকের অপেক্ষার প্রহর শেষ হয়নি। এই যে 30,000 মানুষ রয়েছেন যারা মালয়েশিয়ায় গমনেচ্ছু, তাদের বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে বাংলাদেশে আবেদন করেছে যে তাদেরকে যেন, যারা ভিসা পেয়েছেন তাদেরকে নেওয়া হয়, তাদের সময়সীমা বাড়ানো হয়, তবে এখনও কুয়ালালামপুর থেকে কোনো উত্তর মেলেনি। এবং এই 30,000 শ্রমিকের 1800 কোটি টাকা পাওয়া নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। শাফিন, এ নিয়েও রয়েছে এখন দুপুরে বিস্তারিত, তবে শুরুতে রয়েছে যোগাযোগ খাতের বাজেট প্রসঙ্গ। স্বাধীনতার পর প্রত্যেক বাজেটেই গুরুত্ব পেয়ে আসছে পরিবহন ও যোগাযোগ খাত, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগকে, তবে পিছিয়ে রেল, নৌ পরিবহন ও আকাশপথ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন বাজেটে নৌপথ নিয়ে আলাদা পরিকল্পনা করা উচিত। পরিবহন খাতে সমন্বিত বরাদ্দ না রাখা হলে উন্নত দেশে পৌঁছাতে বেগ পেতে হবে। মাহমুদ রাকিব জানাবেন বিস্তারিত। উন্নয়নের মহাসড়কে ছুটছে গাড়ি, প্রশস্ত রাস্তা আর একটু পরপর উড়াল সড়ক, যা দিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাধাহীনভাবে ছুটছে পণ্যবাহী থেকে শুরু করে যাত্রী পরিবহন। গত 1.5 দশকে দেশের মহাসড়কে উন্নত বিশ্বের যোগাযোগ ব্যবস্থার সব ছোঁয়াই লেগেছে, তাই বেড়েছে গতিও। মূলত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হওয়া 53টি বাজেটেই পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ। তবে ঠিক বিপরীত চিত্র যোগাযোগ খাতের সবচেয়ে কম খরচ হিসেবে পরিচিত নৌ পরিবহনে। বাজেটে কম গুরুত্ব পাওয়ায় যেখানে গতি তো বাড়েইনি, বরং পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীবাহী নৌ পরিবহন খাত অনেকটাই মুখ থুবড়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে বেশ কিছু নৌ রুটও। আর নৌয়ের চেয়ে তুলনামূলক রেলপথে বাজেটে বেশি বরাদ্দ দেয়া হলেও এ পথে গতি তেমনটা বাড়েনি। ধারাবাহিকভাবে চলা দুর্নীতি ও কর্তৃপক্ষের অবহেলায় রেল মাথা তুলে দাঁড়াতে পারছে না বলে অভিযোগ রয়েছে। চলতি অর্থ বছর অর্থাৎ 2023-24-এ যেখানে সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে 48,783 কোটি টাকা বরাদ্দ ছিল, সেখানে নৌ পরিবহনে বরাদ্দ ছিল মাত্র 10,801 কোটি টাকা, আর রেলপথে ছিল 19,010 কোটি টাকা। বেসামরিক বিমান পরিবহনে ছিল 6,596 কোটি টাকা। পরিবহন ও যোগাযোগ খাতের মোট বরাদ্দের 55.5% বরাদ্দ ছিল সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগে।
2024-25 অর্থ বছরের সম্ভাব্য বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে এবারও সড়ক মহাসড়ক ও সেতু বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিভাগে বরাদ্দ রাখা হচ্ছে 39,110 কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বাজেটের প্রায় 55%। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 6,000 কোটি টাকা কমে রেলপথ মন্ত্রণালয়ে সম্ভাব্য বরাদ্দ হচ্ছে 13,725 কোটি টাকা, যা যোগাযোগ খাতের মোট বরাদ্দের 19%। আর নৌ পরিবহনে আগের মতোই বরাদ্দ রাখা হচ্ছে মাত্র 10,373 কোটি টাকা। এছাড়া যোগাযোগ খাতে এবারও সবচেয়ে বঞ্চিত থাকছে আকাশপথ। টাকার হিসাব বলছে বিমান মন্ত্রণালয় এবারের বাজেটে বরাদ্দ পেতে যাচ্ছে মাত্র 5,655 কোটি টাকা। উত্তরা থেকে আশুলিয়া হয়ে বাইপেল পর্যন্ত বিদ্যমান সড়কের উপর করা হচ্ছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল সড়ক। একইভাবে এই বিদ্যমান সড়কটি 2 লেন থেকে 4 লেনে উন্নীত করার কাজও চলমান রয়েছে। কিন্তু ঠিক সেই একই সময়ে একই জায়গায় আশুলিয়া সড়কের পাশে যে বহমান তুরাগ নদ রয়েছে তা অনেকটাই অবহেলা ও বরাদ্দ না থাকায় এভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে ঢাকার চারপাশের যে নদীপথ রয়েছে তা দীর্ঘদিন ধরেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যেক বাজেটে যে পরিবহন খাতে বরাদ্দ রাখা হয় তা শুধু সড়ককে গুরুত্ব না দিয়ে নৌ ও রেল সহ অন্যান্য পরিবহন খাতগুলোতে যদি সমন্বিতভাবে গুরুত্ব দিয়ে বরাদ্দ রাখা যায়, তাহলে 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে তা অর্জন করতে সরকারের অনেকটাই সহজ হবে। পদ্মা ব্রিজ হওয়ার পর নৌপথের যেই ধসটা নেমেছে, এটা উল্লসিত হওয়ার কিছু নাই। বিলিয়ন ডলারের প্রজেক্টগুলি আমরা সড়কে করতে গিয়ে আমি টেকসই উন্নয়ন যেমন করতে পারছি না, বরঞ্চ টেকসই পরিবেশ বান্ধব মাধ্যমটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। ধারাবাহিকভাবে বঞ্চিত ছিল রেল, তার সেটা গ্যাপটা, যেই ব্যাকলগটা ছিল সেটা পূরণ হয়েছে। এইবার বাজেটের ফোকাসটা হওয়া উচিত নৌ স্মার্ট উন্নয়ন হলো, আমি দ্রুত গতিতে চলবো, নিরাপদেও থাকবো, আমি আমার আন্তর্জাতিক বাজারে আমার পণ্যটাকে আসা নেওয়ার ক্ষেত্রে কতটুকু উপযোগিতা তৈরি করতে পারলাম, সেটার উপর ডিপেন্ড করে একটা দেশ কত দ্রুত গতিতে অর্থনৈতিক উন্নতিটা করবে। যদিও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, যোগাযোগ ও পরিবহন খাতের বাজেট নিয়ে সরকারের মূল উদ্দেশ্যই হলো পণ্য পরিবহন সহজ ও খরচ কমিয়ে আনা। তাই আগামী অর্থ বছরে সড়ক, রেল, নৌ ও আকাশপথে সমন্বিত বরাদ্দ রাখা হচ্ছে বলে জানান তিনি। লজিস্টিক মানে শুধুমাত্র সড়কপথ নৌপথ নয়, লজিস্টিক শব্দটাই সেলফ এক্সপ্লেনেটরি একটা শব্দ। এটা সামগ্রিক, আমাদের শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, এর সঙ্গে বহু কিছু আছে। এটার একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে। সব ক্ষেত্রেই আমরা মূল লক্ষ্য ব্যবসাকে সহজীকরণ, পণ্য পরিবহনকে দ্রুত করা, আমাদের সেবার মান উন্নত করা, এগুলো আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েই আমরা এই লজিস্টিক পলিসি নির্ধারণ করছি। আসছে বাজেটে মেগা প্রকল্প হিসেবে একাধিক সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগের প্রকল্প এবং একটি রেলপথ মন্ত্রণালয়ের প্রকল্প থাকলেও স্থান পায়নি নৌ মন্ত্রণালয়ের কোনো প্রকল্প। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। জলাবদ্ধতা, কাউন্টারে বৃষ্টির পানি জমে থাকা, পর্যাপ্ত জায়গা না থাকা, এমন নানা সমস্যা নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল। ঈদুল আজহার আগেই খুলে দেওয়া হচ্ছে বাস টার্মিনালটি। যদিও মেয়র বলছেন, টার্মিনাল চালু হলে রাজধানীতে কমে যাবে যানজট। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। 2022 সালে সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়নের কাজ শুরু হয়। আধুনিক এই টার্মিনালটি এখন উদ্বোধনের অপেক্ষা। অথচ সরজমিনে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। এখনও অনেক জায়গাতেই কাজ শেষ হয়নি। বাস কর্তৃপক্ষদের মাঝে রয়েছে বিভিন্ন অভিযোগ। অনেকেই জানান, এখনও বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এছাড়াও তৈরি হয়নি বাস স্ট্যান্ডের নতুন গেট। আগে পানি জমতো, এখন আবার ওই যে নতুন করে ড্রেন করছে, কিন্তু ড্রেনটি পরিষ্কার না, যেই কারণে পানি আপনার যায় না। একটা গাড়ি যদি 260 টাকা ভাড়া, আসতে যদি 260 টাকা হয়, যাইতে যদি 260 টাকা হয় বাধ্যতামূলক, এই গাড়িটা কোনো যাত্রী পাচ্ছে না, তাহলে এই ব্যবসাটা কি ধরে রাখা যাবে? এই যে প্ল্যাটফর্মে বসা আছেন, এই প্ল্যাটফর্মে যখন বৃষ্টি পড়ে তখন
বাইরে থেকে যে বৃষ্টিটা পড়ে মনে হয় যে বাইরে থেকে আগে ঘরে ভিতর পড়ে বেশি। এর উপর দিয়ে সাইড দিয়ে সব দিক দিয়ে বৃষ্টি বাদল সবসময় আসে, ঝড় তুফানের সময় বসা মুশকিল। টার্মিনালের ভিতরে পানি জমে না, কিন্তু পানি জমে আমাদের শেডের ভিতরে দাঁড়ানো যায় না বৃষ্টি যে আসলে, মানে বাইরে যেমন পড়ে ভিতরে তেমন পড়ে। যদিও মেয়রের দাবি কাজও শেষ প্রায় শতভাগ, শুধু বাকি আছে আধুনিক লাইট প্রতিস্থাপনের কাজ। যে একটি বাস 30 মিনিট সময় পাবে, এই 30 মিনিটের মধ্যে সে যাত্রী ওঠানামার কাজটা করবে তার নির্ধারিত বাস বেতে। আমরা শ্রমিকদের জন্য আলাদা ঘর করে দিচ্ছি, সেখানে তারা বিশ্রাম নিতে পারবে, সেখানে তাদের খাবার দাবারের ব্যবস্থা থাকবে, শৌচালয় থাকবে, এই সকল সুযোগ সুবিধা করে দিচ্ছি। আমরা যাত্রীদের জন্য একটা বৃহৎ কক্ষ করছি, হল করছি, যেখানে যাত্রীরা এসে বোর্ডে তাদের সময়সীমাগুলো দেখতে পারবে এবং আমাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সামগ্রিকভাবে নিরাপত্তা সহ সকল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাত্রীদের, শ্রমিকদের, মালিকদের। রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল প্রায় 10 একর জমির উপরে এটি নির্মিত হয়। রাজধানীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই সায়দাবাদ বাস টার্মিনালে পৌঁছানো যায়। দেশের যে কোনো প্রান্তের বাসই এখান থেকে ছেড়ে যায়। 1984 সালে ডিসেম্বরে ফুলবাড়িয়া বাস টার্মিনাল বিকেন্দ্রীকরণ করে সায়দাবাদ, গাবতলী ও মহাখালীতে 3টি বাস টার্মিনাল স্থানান্তর করা হয়। প্রায় 3 যুগ পর 2 বছর আগে 30 কোটি টাকা প্রকল্প সায়দাবাদ বাস স্ট্যান্ডটি আধুনিক করার কাজ হাতে নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে থাকছে গাড়ি রাখার শেড, টিকিট কাউন্টার, চালকদের বিশ্রামঘর, খাবার দোকান, গণশৌচাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা। তবে মেয়র মনে করেন আধুনিক সায়দাবাদ বাস টার্মিনাল চালু হলে রাজধানীতে যানজট কমে যাবে। আমরা জুনের মধ্যেই সায়দাবাদ বাস টার্মিনালটা আধুনিকায়নের যে কার্যক্রম আমরা নিয়েছি এটা আমরা উদ্বোধন করতে পারবো। ঢাকা শহরে ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র যে কাউন্টার আছে বা গণপরিবহনের বাসের, সেগুলো সব কিছুই বন্ধ হয়ে যাবে এবং সায়দাবাদ বাস টার্মিনালের অভ্যন্তরেই কাউন্টার এবং যাত্রী সেবা নিশ্চিত হবে। সুতরাং এই যে আমরা ঢাকা শহর ব্যাপী যে যত্রতত্র কাউন্টার, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো হচ্ছে, বাস দিনের পর দিন সড়কে রেখে দেওয়া হচ্ছে, বাসগুলোর কারণে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এই জুন মাস থেকেই সেখান থেকে ঢাকাবাসীকে আমরা পরিত্রাণ দিতে পারব। এদিকে পরিবহন বিশেষজ্ঞদের মতে বাস টার্মিনাল আধুনিকায়নের চেয়েও গুরুত্বপূর্ণ পরিবহন খাতকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। অনিয়ন্ত্রিত পরিবহন সেক্টরের কারণেই বিভিন্ন প্রজেক্ট মুখ থুবড়ে পড়ে বলেও মনে করছেন তারা। সমস্যার মূলে না গিয়ে আমি যদি উপরে এইসব ভারী কথা বলি, কিছু প্রজেক্ট হবে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ মূল কারণ কিন্তু টার্মিনাল না, মূল কারণ হলো টার্মিনালের মধ্যে যে বিশৃঙ্খলভাবে হাজার হাজার মালিকের এই ধরনের বাসগুলিকে রাখা হয়, সেখানে কোনো রকম নিয়ন্ত্রণ নাই। সোফার এই ধরনের গণপরিবহনকে সুশৃঙ্খল করার জন্য বিক্ষিপ্ত অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়াবদ্ধ বলা হয়েছিল আগামী ডিসেম্বর থেকে বাস রুট ফ্র্যাঞ্চাইজ হয়ে যাবে। যেই কারণে হয়নি, সেই কারণটা উদ্ঘাটন যদি করেন তাহলে এই টার্মিনালগুলি ঢাকার বাইরে সরিয়ে যে বিনিয়োগটা করবেন এবং যা প্রত্যাশা করছেন সেটা অর্জন হবে। সায়দাবাদ ছাড়াও আরও 2টি আন্তঃ টার্মিনাল বাস স্ট্যান্ড আধুনিকায়নের কাজ হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। একটি কাঁচপুরে, অপরটি কেরানীগঞ্জে। কোরবানি ঈদের আগেই প্রায় 30 কোটি টাকা ব্যয়ে রাজধানীর এই সায়দাবাদ বাস টার্মিনালকে নতুন করে রূপ দিতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর স্বয়ংক্রিয় টোল আদায় খরচ হচ্ছে আরও 1 কোটি টাকা। তবে এই টার্মিনাল ব্যবহারকারীদের রয়েছে বিভিন্ন ধরনের অভিযোগ, যার কিছুটার সত্যতা মিলল এখন টেলিভিশনের ক্যামেরাতেও। এখন দেখার বিষয় এই যে আধুনিকায়ন এবং যে উন্নয়ন, সেটির সুফল কতটা পাচ্ছে যাত্রী এবং বাস কর্তৃপক্ষ, নাকি এই উন্নয়ন শুধুমাত্র ব্যয় হচ্ছে কাগজ কলম এবং পরিকল্পনাতেই। সিউল আহমেদ, এখন, ঢাকা। ৭৩ বছর পর রেল যোগাযোগে যুক্ত হলো দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা। বেলা 12:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ফুলতলা হয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। নতুন এই রুটে মোংলা কমিউটার নামে একটি ট্রেন আপাতত চলাচল করবে। বিস্তারিত প্রতিবেদনে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলনা মংলা রেলপথে শুরু হলো যাত্রীবাহী ট্রেন চলাচল। রোববার বেলা 12:30টায় বেনাপোল থেকে ছেড়ে আসা বেতনা এক্সপ্রেস ফুলতলা হয়ে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই ট্রেন চলাচলের মধ্য দিয়ে প্রতিষ্ঠার 73 বছর পর রেল যোগাযোগে যুক্ত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা। প্রথম দিনে খুলনার ফুলতলা স্টেশন থেকে সবগুলো বগি ভর্তি যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করে। ঐতিহাসিক এই ট্রেন যাত্রায় যাত্রী হতে পেরে খুবই খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সকলেই। সেই সাথে বৃহত্তর এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি, মংলা বন্দরের কর্মচাঞ্চল্য প্রত্যাশা করেছেন। যে দেশের উন্নয়নের জন্য বিদ্যুৎ এবং যোগাযোগ এটা হলো অপরিহার্য। সেক্ষেত্রে আমাদের সমুদ্র বন্দর, আমাদের মংলার সাথে সমগ্র বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়া, নেপাল, পার্শ্ববর্তী ভারতের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে আমাদের বাণিজ্যে একটা নবদিগন্ত হবে। এই অঞ্চলের, এই জনপদের একটা অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি ঘটবে এবং একটা অনন্য উচ্চতায় যাবে। যারা সাধারণ যাত্রী তারা ঢাকায় যাওয়া তথা ভারতে চিকিৎসার জন্য যাওয়া, এর জন্য অনেক সুবিধা তারা ভোগ করতে পারবে। স্থায়ী জনবল নিয়োগ সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি সম্পন্ন করে যাত্রী নিয়ে ট্রেন চালু করা হচ্ছে বলে জানান খুলনা মংলা রেল প্রকল্পের প্রধান প্রকৌশলী। ভবিষ্যতে এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে খুলনা মংলা রুটে আরও বেশি ট্রেন চলাচল করবে। কাজে এই জনগণ উৎসাহিত, এই উৎসাহ দেখে আমরা রেলের কর্মকর্তা হিসেবে অনুপ্রাণিত হচ্ছি। অবশ্যই আশা রাখি ভবিষ্যতে আমরা আরও ট্রেন দিতে পারবো, প্যাসেঞ্জার ট্রেন চলবে, মালগাড়ি চলবে। এই অঞ্চলের যে অনেক দিনের আশাকাঙ্ক্ষা সেটা আজকে পরিণত হয়েছে। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। ট্রেনটি বেনাপোল থেকে ফেরার পথে খুলনার ফুলতলা জংশন থেকে মংলার দিকে যাত্রা করবে। তখন ফুলতলা থেকে মংলা পর্যন্ত ট্রেনটি মংলা কমিউটার নামে চলবে। নতুন এই রুটে মংলা কমিউটার নামে একটি ট্রেনই আপাতত চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। খুলনা থেকে ভোর 6:15টায় ছেড়ে বেনাপোল পৌঁছাবে সকাল 8:30টায়। এরপর বেনাপোল থেকে ছেড়ে ফুলতলা হয়ে মংলা পর্যন্ত পৌঁছাবে দুপুর 12:35। এদিকে আগামীতে আরও প্রকল্পের কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল। Finally, they will start today, and we hope everything will be okay. And we request Bangladesh Railway to take over the project from Ircon so that we should be free from our liabilities. ভারত সরকারের 4,260 কোটি টাকা অর্থায়নে খুলনা মংলা রেলপথ প্রকল্পটি নেওয়া হয় 2010 সালে। প্রকল্পটি 3 ভাগে বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ 1 রেল লাইন নির্মাণ, প্যাকেজ 2 রূপসা নদীর উপর রেল সেতু ও প্যাকেজ 3 রেল যোগাযোগ ও সিগন্যালিং সিস্টেম। এসব প্রকল্পের আওতায় মূল লাইন সহ রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য 86.87 কিলোমিটার। তার মধ্যে 65.75 কিলোমিটার ব্রডগেজ রেলপথ আর রূপসা নদীর ওপর নির্মাণ করা হয়েছে 5.13 কিলোমিটার রেল সেতু। 2023 সালের 1 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এ রেলপথ উদ্বোধন করেন। ওই বছর 30 অক্টোবর ফুলতলা থেকে মংলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। তরিকুল ইসলাম, এখন খুলনা। মালয়েশিয়া যেতে না পারা প্রায় 30,000 শ্রমিকের 1800 কোটি টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। রিক্রুটিং এজেন্সিতে যেও স্বপ্নভঙ্গ হওয়া তরুণরা পাচ্ছেন না কোনো ধরনের আশ্বাস। টাকা ফেরত দেয়া নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত না নিলেও মালয়েশিয়া প্রবেশের সময়সীমা বাড়াতে চেষ্টা করছে ঢাকা। বিশেষজ্ঞরা বলছেন, এজেন্সিগুলোকে চাপ দিয়ে শ্রমিকদের টাকা দ্রুত ফেরাতে ব্যবস্থা নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। নাটোর থেকে এসব মানুষ এসেছেন মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে। কয়েকদিন অপেক্ষা করেও যেতে পারেননি, কারণ কর্মী ভিসায় দেশটিতে শ্রমিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। কিন্তু প্রায় 6 লাখ করে জনপ্রতি টাকা দিয়েও যেহেতু যেতে পারেননি, এখন এজেন্সিগুলোর কাছেও ধরনা দিয়েও পাচ্ছেন না টাকা পাওয়ার আশ্বাস। আরআই ব্রাদার্স নামের প্রতিষ্ঠানটি বলছে, কি পদ্ধতিতে টাকা দেয়া হবে তা নিয়ে এখনও কোনো নির্দেশনা পাননি তারা। যদিও প্রতিষ্ঠানটি কত টাকা ফেরত দিবে তা নিয়েও বলতে পারছেন না। মালয়েশিয়া যেতে অনেকেই ঋণ করে এজেন্সিকে টাকা দিয়েছেন, এখন তাদের কণ্ঠে হতাশা। আমাকে নিয়ে যাওয়া করে 14 মাস ধরে নিয়ে যাওয়া হলো না। 2 তারিখ আপনার টিকিট আপনার এই বাতিল করে দিয়েছে, মানে টাকা আমার এই যে যার কাছে টাকা দিয়েছি সে টাকা সম্পূর্ণ জমা দেয় নাই। আমাদের আশ্বাস দিয়েছিল যে তোমাদের ভালো চাকরি দেওয়া হবে, হ্যাঁ, এখন বলতেছে যে কয়েকদিন অপেক্ষা করা লাগবে, এটাই বলতেছে। আমরা তো চাচ্ছি যে আমরা টাকা হলে আমরা চলে যাবো, নাহলে আমরা এই জায়গায় জীবন দিয়ে চলে যাবো। আমরা এই অবস্থা, আমার এই কন্ডিশন নিয়ে আমরা এই জায়গায় এখন এই অফিসের সামনে এখন আসিছি আমরা,
নাহলে অফিসের সামনে আমরা বেশ খেয়ে আমরা এটা আত্মহত্যা করতে চলে যাবো। আমি লোন ফান করে অনেক টাকা দিচ্ছি, আমার কিচ্ছু নাই, আমি খাইটা খাই। আমি এদের কোথাও ধরেন এরা যেভাবে বলেছে আমি সেইভাবে টাকা দিচ্ছি। করা যায় কিনা, যদি না যায় এজেন্সিগুলো বলছে মালয়েশিয়া সরকারকে 5,000 রিঙ্গিত বা প্রায় 1,20,000 টাকা ভিসা বাবদ দিতে হয়। বাকি টাকা দেয়া গেলেও 5,000 রিঙ্গিত ফেরানো কঠিন হবে বলে মনে করছেন তারা। আমরা কিন্তু পারি নাই, বিগত মালয়েশিয়ার থেকে ই ভিসা পাইছি আমরা অনেক দেরি করে। তা আমরা তখন একটা আন্দাজ করতে পেরেছিলাম যে খুব সম্ভবত আমাদের কিছু কর্মী যেতে পারবে না। আমরা 1-2 দিনের তো আর একজনের একটা কর্মীর ই ভিসা না আসতে কেউ একটা টাকাও দিতে চায় না। যেহেতু প্রায় 30,000-এর বেশি কর্মী যেতে পারেননি মালয়েশিয়া, 6 লাখ হিসেবে এই টাকার পরিমাণ প্রায় 1,800 কোটি টাকা, যার মধ্যে শুধু ভিসা বাবদ মালয়েশিয়া সরকারকে দেয়া লেগেছে প্রায় 360 কোটি টাকা। এ টাকা ফেরত আনা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন এসব টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে রিক্রুটিং এজেন্সিকে পদক্ষেপ বেশি নিতে হবে। পাশাপাশি শ্রম বাজারগুলো যেন এভাবে নষ্ট না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। সরকার যদি চায় মালয়েশিয়ান সরকারের সাথে নেগোসিয়েশন করে যে শ্রমিকগুলা যেতে পারলো না, অন্তত তাদের যে টাকাটা খরচ হয়েছে বা তাদের দেশে যেটা গিয়েছে সেই টাকাটা ফেরত আনার জন্য আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না, কিন্তু একটা উদ্যোগ সরকারের জায়গা থেকে নিতে পারে। এদিকে সরকারের পক্ষ থেকে 3 মাস সময় বৃদ্ধির জন্য মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হলেও এখনও কুয়ালালামপুরের সাড়া মেলেনি। যদিও সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন সময় বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয়। নাজমুস সাকিব, এখন, ঢাকা। যেসব শ্রমিক ভিসা পেয়েছেন কিন্তু মালয়েশিয়া যেতে পারেননি তাদের দেশটিতে পাঠাতে কুয়ালালামপুরের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। দায়ী রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ভাইরা, ওদের সাথে আমরা মিটিং করেছি। মিটিং করে লাস্ট মিটিং আমি বিদেশে যাওয়ার পূর্বে 15 তারিখ করে বলেছি যে তাদের কর্মী প্রেরণের কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, কারা প্লেনে যাবে, কোন কয় তারিখ যাবে সেটার তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য, কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে নাই। যে কারণে প্লেনের অসুবিধা হয়েছে। এরপরেও আমাদের মন্ত্রণালয় প্রায় 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এর পূর্বে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনও সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে। উজান থেকে নেমে আসা পানির ঢলে সিলেটের 13 উপজেলার সহ বন্যার পানি প্রবেশ করেছে সিলেট শহরের বিভিন্ন এলাকায়। এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে বন্যা কবলিত মানুষজন নিম্নাঞ্চলের অনেকেই আশ্রয় কেন্দ্রে উঠতে শুরু করেছেন। এদিকে সুনামগঞ্জের সুরমা নদীর পানিতে তলিয়ে গেছে ছাতকের নিম্নাঞ্চলের রাস্তাঘাট। ভোগান্তিতে 5 গ্রামের প্রায় 20,000 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন প্রতিবেদন। উজানের পানির ঢলে সিলেটের 5টি উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে নদীর পানি এখন ঢুকছে সিলেট শহরে। নদীঘেঁষা নগরীর 3টি ওয়ার্ড এলাকা সহ উপশহর জামতলা, তালতলা, সোভানীঘাট এলাকার সুরমার পানি উপচে প্রবেশ করছে লোকালয়ে। অভিজাত এলাকা হিসেবে পরিচিত নগরীর উপশহরে অতি বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। ড্রেনের ময়লা ও ছড়ার পানি ঢুকছে অনায়াসে। এই অবস্থায় এলাকার কয়েক হাজার বাসিন্দা রয়েছেন নানা ভোগান্তিতে। অনেক অসুবিধা হইতে আছে, খাওয়া খাদ্য কিচ্ছু পাইতেছে না, যে সুরমার পানি পশ্চিমার উপরে চলতেছে। আমরা চরম ভোগান্তিতে আছি। এই উপশহরের অবস্থা যদি আপনি দেখেন যে একেবারে খুবই খারাপ অবস্থা। এই সাইডের অবস্থা খুবই খারাপ, এই সাইডের অবস্থা খুবই খারাপ। সুবানীঘাটের অবস্থা নিম্নাঞ্চলে পুরোপুরি প্লাবিত। সকালে 13 রতন এলাকায় ত্রাণ বিতরণের সময় স্থানীয় সংসদ সদস্য জানান নানান জটিলতায় আগাম বন্যা নিয়ন্ত্রণের কাজে দেরি হচ্ছে। তারপরও তৎপর আছেন তারা। দেরি হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। সরকার টাকাও দিয়েছে, অ্যাপ্রুভও করেছে। আমার 2টি প্রজেক্ট এখানে, একটি হচ্ছে নদী খনন, কারণ এই বরাট হয়ে যাওয়ায় আমার পানি সহজে যায় না, আর দ্বিতীয়ত আমার শহর রক্ষা বাঁধ। আজকে আমি সকালে শহর রক্ষা বাঁধ, তারা এখনো এটা প্রজেক্ট করেন না।
নিম্নাঞ্চলের 5টি উপজেলার সাথে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আরও 7টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে মেঘালয় ও চেরাপুঞ্জিতে কয়েকদিনের টানা বৃষ্টির পর গত দুদিনে এর পরিমাণ কিছুটা কমেছে। ফলে ঢলের পানি কমলেই জলাবদ্ধতা ও বন্যার উন্নতি হবে বলছেন সংশ্লিষ্টরা। এদিকে গেল রাত থেকে সুনামগঞ্জের জাদুকাটা, কুশিয়ারা ও রক্তি নদীর পানি কমতে শুরু করেছে। তবে দ্রুত গতিতে বাড়ছে সুরমা নদীর পানি। ছাতকে সুরমা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলার নিম্নাঞ্চলের মুক্তিয়ারখোলা, হরিপুর সহ 5 থেকে 6টি গ্রামের প্রধান সড়ক ডুবে গেছে। ফলে উপজেলা সদরের সাথে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে আসতে বাড়িতে সমস্যা, রাস্তাঘাট ভরে গেছে অনেক সমস্যা। পড়ে গেছি, গাছের মাঝে বাড়ি রাখছি, কোনো বাজারে যাইতে পারতেছি না, কোনো বাসা যাইতে পারছি না, লাগা বাড়িতে যেতে পারছি না, অনেক প্রচুর পানি। আরো যদি বেশ কিছু পানি বাড়ে তাহলে তো মানে তেলাপিয়াটা খাচ্ছে একবার মানে বন্ধ হয়ে যাবে। জেলা প্রশাসন বলছে বন্যা মোকাবেলায় প্রস্তুত তারা। আমাদের কাছে প্রচুর খাদ্য সামগ্রী, ত্রাণ সামগ্রী মজুদ আছে, আমরা খুব ভালোভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো। আর আপনারা জানেন 2022 সালে শতাব্দীর সবচেয়ে প্রলয়ঙ্করী বন্যা সংকট হয়েছিল, ওইখান থেকে আমাদের অনেক শিক্ষা হয়েছে। ওই শিক্ষা নিয়ে আমরা যে কোনো বন্যা আমরা খুব ভালোভাবে সফলতার সাথে মোকাবেলা করতে পারবো। 2022 সালে বন্যায় সিলেট অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শোভন মোহাম্মদ খান, এখন। সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আরও খবর জানাতে কোম্পানিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, নতুন করে সিলেট নগরীর আর কোন কোন এলাকা প্লাবিত হয়েছে? সিলেট অঞ্চলে কত মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন? শাফিন, দেখুন আজকে প্রায় 3 দিন অতিবাহিত হলো এই যে আকস্মিক যে বন্যা সেটির চিত্র। ইতিমধ্যে যে সকল অঞ্চল থেকে আসলে বন্যার উৎপত্তি, অর্থাৎ ভারতের যে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঢল, এই সৃষ্ট ঢলে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর, কানাইঘাট এই 4টি উপজেলা বিশেষ করে আক্রান্ত হয়েছিল। ধীরে ধীরে এটার এই অঞ্চলের পানিগুলো নামতে শুরু করেছে। কোনো কোনো প্রধান সড়ক, অর্থাৎ উপজেলার সাথে যে সংযোগ সড়ক আছে সেই সড়কগুলো কোনো জায়গায় পানি নেমে গেছে, আবার কোনো জায়গায় এখনও কিন্তু স্রোত আছে। সুতরাং মানুষের দুর্ভোগ স্বাভাবিকভাবে দিন যত যাচ্ছে তত স্পষ্ট হয়ে উঠছে। সড়কের যে বেহাল দশা তৈরি হয়েছে, এর জন্য গাড়ি চলাচল প্রায় বন্ধই বলা যেতে পারে এখন পর্যন্ত অনেক এলাকার। আর আপনি যেটি বলছেন যে এখন পর্যন্ত কেমন এলাকা আক্রান্ত হয়েছে, আমরা যদি বলি এই 3 উপজেলার বাইরে সিলেটের যে 13 উপজেলা আছে, 13টি উপজেলায় কম বেশি প্রত্যেকটিতে নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসন যেটি বলছে প্রায় 6.5 লাখের মতো মানুষ কিন্তু বন্যায় আক্রান্ত হয়েছেন। যদিও 550টি আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে 4000-এর মতো মানুষ আসলে আশ্রয় নিয়েছেন। আর শহরাঞ্চলের কথা যদি আমি বলি, শহরের নিম্নাঞ্চল যেগুলো আছে অর্থাৎ শহরতলি, এই শহরতলি প্রায় 3টি ওয়ার্ডের প্রায় 7টি এলাকায় পানি সকালে প্রবেশ করেছে, কিন্তু আজকে আসলে রৌদ্রোজ্জ্বল থাকায় বা রোদ থাকায় আর বৃষ্টি না হওয়ায় সেই পানিগুলো ধীরে ধীরে নামতে শুরু করেছে। ইতিমধ্যে যে 7টি এলাকার কথা বলছিলাম আবাসিক এলাকা, সেখান থেকে প্রায় 3টি এলাকার পানি নেমে গেছে। বাকিগুলো হয়তো বা আজকে যদি বৃষ্টি না হয় বা আবহাওয়া যদি শুষ্ক থাকে সেক্ষেত্রে হয়তো বা পানিটা থাকবে না। তবে ক্ষয়ক্ষতির ব্যাপার বলতে গেলে বিশেষ করে জৈন্তাপুর, কানাইঘাট এবং কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এই 4 উপজেলাতে আসলে মানুষের দুর্ভোগ প্লাস ক্ষতি এটাই কিন্তু বেশি হয়েছে। তো সব মিলিয়ে আসলে আবহাওয়া অধিদপ্তর কিংবা পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হয়তোবা 1-2 দিনের মধ্যে এই যে বন্যার পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে এবং কয়েকদিনের মধ্যে একটি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসবে। আর পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যেহেতু নদীর সুরমা এবং কুশিয়ারা সিলেটের প্রধান নদী এবং এগুলোর উৎপত্তিস্থল বরাক থেকে, অর্থাৎ ভারতের বরাক থেকে, সেখানে অমলশীদ পয়েন্ট এবং কানাইঘাট পয়েন্ট যেটি আছে সেটি বিপদসীমার উপরে এখনও পানি আছে এবং আজকে মূলত হয়তোবা বিকেলবেলা পানি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার এখন পর্যন্ত কমেছে। তো সব মিলিয়ে আসলে দুর্ভোগের শেষ নাই, এখনও বন্যার যে চিরাচরিত যে নিয়ম সেটি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। শাফিন। গুলজার আহমেদ জানাচ্ছিলেন সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। বগুড়া ও যশোরে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। প্রথম দিকে ক্রেতা বিক্রেতারা ভিড় করছেন হাটে, তবে দাম বেশির অভিযোগ করছেন ক্রেতারা। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই বগুড়ার ঘোড়াধাপ হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুর রহমান ও যশোরের মনিরামপুর হাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। প্রথমেই যাচ্ছি বগুড়ায়। মাজিদ, জানাবেন হাটে আশানুরূপভাবে বেচাকেনা শুরু হয়েছে কিনা, গেল বছরের তুলনায় কেমন দামে বিক্রি হচ্ছে গরু? হ্যাঁ শাফিন, আপনাকে বলে রাখি যে কুরবানি ঈদ মাত্র আর 20 দিন বাকি।
আর 20 দিনের মধ্যেই কিন্তু আমাদের বেচা কিনা এখানে যে যা করা লাগে গরুর সেটি কিন্তু হচ্ছে। আর প্রত্যেক দিনই যে হাটগুলো রয়েছে কোনো না কোনো হাট রয়েছে বগুড়ার, সেই হাটগুলোতে কিন্তু গরুর যে গবাদি পশু সরবরাহ, কুরবানি পশু সরবরাহ সেটা কিন্তু বাড়ছে। আজকে যে এই ঘোড়াধাপে হাটে আমরা এসেছি সেখানে বিভিন্ন ধরনের গরু এখানে আসছে, বড় ছোট মাঝারি সব ধরনের গরু এখানে মিলছে। আর এখানকার যে বড় বড় পাইকার যারা দূর দূরান্ত থেকে আসছে, কুমিল্লা, ঢাকা, চিটাগং সব বিভিন্ন পাইকাররা এখানে আসছে, তারা কিন্তু গরু কেনাবেচা করছে, তারা গরু কিনছেন এবং এখান থেকে গরু নিয়ে যায় তারা অন্যত্র বিক্রি করবেন। বলা যায় যে কেনাবেচাটা মোটামুটি ভালোভাবে শুরু হয়েছে বগুড়া সহ আশপাশের যে হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে। আর আজকে যদি বাজারের কথা বলি, সে বাজারে এখানে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ের কাছে আমি জানতে চেয়েছিলাম যে কেমন দরদাম যাচ্ছে এবারে। তারা সবাই যেটি বলছে সেটি হলো গত বছর তুলনায় কিন্তু আজকের হাটটিতে দাম কম যাচ্ছে, অর্থাৎ যে দামটি যাওয়ার প্রত্যেক বছর যে দামটি যায় তার চেয়েও কিন্তু অনেকটা কম দামে কিন্তু আজকের হাটে বেচা কিনা হচ্ছে। তবে গত কয়েকদিন আগে যে হাটগুলোতে আমি দেখেছি সেখানে কিন্তু মোটামুটি একটু ভালো দাম পেয়েছিল, কিন্তু আজকের হাটটিতে বেশ কম দামে কিন্তু গরু বিক্রি হচ্ছে। আর এখানে খামারিদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তারা এবার লাইভ ওজন করে যে গরু সেটি কত দামে বিক্রি করছে। তারা বলল যে ছোট জাতের যে গরুগুলো সেটি 520 টাকা করে লাইভ ওজনে তারা বিক্রি করছে, মানে সম্পূর্ণ আস্ত গরু কাঁটায় উঠায় দিয়ে তারা বিক্রি করছেন 520 টাকা। আর বড় যে গরুগুলো রয়েছে সে ষাঁড় বড় বলদ গরুগুলো, সেই গরুগুলো তারা কিন্তু গরুর ওজন ধরে বিক্রি করছেন না, একটা গরুর আস্ত গরুর দাম দর করে তারা কিন্তু বিক্রি করছেন। আর আমি বগুড়ার যে এখানে প্রাণী সম্পদ বিভাগ রয়েছে তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এবারে মোট কত গরু গবাদি পশু এখানে আমাদের কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। সেখান থেকে আমি জানতে পেরেছি যে মোট 7 লাখ এখানে গবাদি পশু রয়েছে, বিশেষ করে ছাগল এবং গরু মিলে কিন্তু 7 লাখ, এখানে গরু 4 লাখ এবং ছাগল কিন্তু 3 লাখের মতন এখানে উৎপাদন করা হয়েছে কোরবানি উপলক্ষে। সেখান থেকে তারা বলছে যে 5 লাখ এখানে চাহিদা রয়েছে, 2 লাখই আমাদের উদ্বৃত্ত রয়েছে বগুড়া থেকে, অর্থাৎ এই 2 লাখ যে ছাগল এবং গরু এসব কিন্তু তারা অন্যত্র বিক্রি করা হবে। এইভাবে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে এবং সরবরাহ মোটামুটি যত দিন যাচ্ছে সরবরাহ হাট বাজারে বাড়ছে। তো এখন আমরা চলে যাচ্ছি যশোরে, সেখানে আমাদের সহকর্মী রিপন হোসেন রয়েছে, তিনি জানাবেন সেখানকার গরুর দরদাম সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি রয়েছি যশোরের মনিরামপুরের যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে। এখানে আমরা দেখছি যে গরু রয়েছে, গরুগুলো বিক্রি কিনি হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যে হাটে দেখছি যে অন্য বছরের তুলনায় এখন বিক্রি কিনি কম রয়েছে। যে বড় বড় গরুগুলো রয়েছে সেই গরুগুলো এখান থেকে বিভিন্ন জায়গায় কিন্তু সরবরাহ করা হবে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন। এই হাটে আমরা দেখেছি যে সর্বোচ্চ যে বড় গরুটি বিক্রি হচ্ছে 2 লাখের উপরে এবং সর্বনিম্ন যে গরুটি বিক্রি হচ্ছে 20,000 থেকে 30,000 টাকা। তবে যারা ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এখন পর্যন্ত বিক্রি জমজমাট হয়নি, অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা আসছে, গরু পছন্দ মতো দেখছেন, এখন পছন্দ হলে 2-1টা কিনছেন, তবে খুব বেশি যে কিনছেন তারা এটি বলা যাবে না। এটা দেখার জন্য তারা বেশিরভাগ মানুষ আসছে। বিভিন্ন স্থান থেকে যে ব্যবসায়ীরা আসছেন বাজারে সেটিও কিন্তু এখন পর্যন্ত বেশি আসেনি, তারাও কম পরিমাণে আসছেন এবং এই অঞ্চলের শুধু বিভিন্ন যে হাটগুলো রয়েছে সেই হাটের যে গরুগুলো তারা বিভিন্নভাবে ক্রয় করে ঢাকা, রাজশাহী, সিলেট এই অঞ্চলে আসলে এখান থেকে নিয়ে বিক্রি করে থাকেন। যারা কোরবানির জন্য পশু কিনতে আসছেন একদম গ্রাম পর্যায়ে মানুষ, তারা কিছু পশু ঘুরে ঘুরে বাজারে দেখছেন, তারা ক্রয় করবেন এমনটি তারা বলছেন। তারা বলছেন যে পছন্দ মতো গরু হলে তারা কিন্তু সেটি ক্রয় করবেন। আমরা যারা পশু সম্পদ কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছে যে সর্বোচ্চ তুলনায় বেশি গরু তারা উৎপাদন করছে বিভিন্ন ফার্মে, সেই গরু বিভিন্ন স্থানে তারা সরবরাহ করবেন। সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে গরুর হাটের সর্বশেষ খবর। শাপিন। সহকর্মী রিপন হোসেন যশোর থেকে। এর আগে বগুড়া থেকে মাজিদুর রহমান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কোরবানির পশুর হাটের খবর। এবারে ডেঙ্গু প্রসঙ্গ।
স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির 10টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে জুরাইন এলাকা রয়েছে প্রথম সারিতে। নিষ্কাশনের জায়গার অভাবে এই এলাকায় সামান্য বৃষ্টিতেই জমছে পানি, আর সেই পানিতে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এলাকাবাসীর অভিযোগ, খালগুলোর পানি প্রবাহ বন্ধ থাকায় বাড়ছে ডেঙ্গু ঝুঁকি। মেহেরিন অ্যানি জানাবেন বিস্তারিত। এখন টিভির টিম জুরাইন এলাকায় ঢুকতেই এভাবেই এলাকাবাসী জড়ো হয়ে দেখানো শুরু করে এলাকায় বৃষ্টিতে জমে থাকা পানি, যেখানে ভেসে বেড়াচ্ছে মশার লার্ভা। সাদ্দাম নামের এই ব্যক্তি তার বাসার সামনে জমে থাকা পানির ভিডিও করে কাউন্সিলর অফিস পাঠালেও মেলেনি প্রতিকার। জানালেন, বৃষ্টি হলেই এমন দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। অল্প একটু বৃষ্টি হইলে আপা আমাদের গলি ভরে যায় আপা, বাড়ি ঘর ডুবে যায় আপা। তো আমরা যদি এরকম যদি হয় তাহলে আমরা থাকবো কিভাবে, বাস করবো কিভাবে বলেন? সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ অনুযায়ী ঢাকার 2 সিটির 99টি ওয়ার্ডের 18টি ওয়ার্ড রয়েছে ডেঙ্গু উচ্চ ঝুঁকিতে, যার মধ্যে ঢাকার দক্ষিণের রয়েছে 10টি এবং এই জুরাইন এলাকা রয়েছে প্রথম সারিতে। এলাকাবাসীর অভিযোগ, জুরাইনে থাকা খালগুলোর পানি প্রবাহ বন্ধ থাকায় অল্প বৃষ্টিতেই বাসাবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতা আর বাড়ে মশার প্রকোপ। মশা যেভাবে আমার পিঠ দেখলাম বুঝতে পারেন কি ধরনের মশা আছে এখানে। আর আপনি মনে করেন আমি একটু রুগী হয়েছিলাম, কদিন আগে যেতে পারছিলাম, কিন্তু পানির জন্য আমি মেডিকেল যেতে পারি নাকি, আমার অনেক রক্তক্ষরণ হয়েছে। দুইটার উপর দিয়ে মশার লেগে তো রাত্রে ঘুমানো যায় না, একটা কামড় যায় মনে করেন ফুলে থাকে, দেন হাতের কি অবস্থা, 2 হাতে মশাই কামড়ায়। স্থানীয়দের অভিযোগ, খালের পাশে এবং প্রধান সড়কে মশার ওষুধ ছিটালেও অলিতে গলিতে এবং বাসাবাড়িতে করা হয় না লার্ভিসাইডের কাজ। ওষুধ সামনে আসতে চোখে দেয় না, ওষুধ এই সন্ধ্যা আপনাদের ঘরতে মশাই টাই নিলে ভালো অবস্থা কি দেখেন আপনার বাসায় ভাইটা খেতা বালি সব হুয়াদা ছুঁয়ে দিচ্ছে। মশক কর্মীরা জানায়, 2 দিন পর পর মশা নিধনে ওষুধ দিলেও জমে থাকা পানি নিষ্কাশনের জায়গা না থাকায় কমছে না মশার উপদ্রব। জমা পানিতে দিলে আপনার মনে করেন যে লার্ভাটা যেটা মানে ডেঙ্গুর যে প্রভাবটা ওইটা হয়, মানে ওইটা দিলে মরে যাবে, এটা আমাদের কাজ। দক্ষিণ সিটির 58 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে গেলে সেখানে স্থানীয় জনপ্রতিনিধিকে পাওয়া না গেলেও ফোনে যোগাযোগ করা হলে এলাকাবাসীর অভিযোগ সঠিক নয় বলে জানান তিনি। মশা নিধনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। আপনি কি এটা জানেন যে 58 নম্বর ওয়ার্ডকে স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু উচ্চ ঝুঁকিতে রাখছে? না, এটা রেড লাইনে, এটা জানি না, আমাদের তো রেড লাইনে আসছে কিনা জানি না। জলাভূমি সব জায়গায় দেওয়া হয়, ওষুধ দেওয়া সব জায়গায় দেওয়া হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 2853 জন এবং মৃত্যু হয়েছে 36 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এবারে দেশের বাইরের খবর। সপ্তম ও শেষ ধাপের ভোট শেষে ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী জোটের প্রধান মুখ রাহুল গান্ধীর। 2019 সালের নির্বাচনের তুলনায় এবার সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি কমেছে ভারতে। দিনের শুরু থেকেই বেশ সহিংস ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনী পরিস্থিতি। মাসব্যাপী এই নির্বাচনে আলোচনায় প্রাধান্য পেয়েছে সামাজিক বৈষম্য আর ধর্মীয় ইস্যু। নুজহাত কামালের প্রতিবেদন। নির্বাচনী উত্তাপকে ছাড়িয়ে গেছে গ্রীষ্মের তাপমাত্রা। সূর্যের খড় রোদে সপ্তম ও শেষ ধাপের ভোটে কেন্দ্রে নেই তেমন ভিড়। 1.5 মাস ব্যাপী ভোটের শুরুতে উত্তেজনা তুঙ্গে থাকলেও এখন তা অনেকটাই ম্লান। 19 এপ্রিল থেকে 6 ধাপে ভারতে সাধারণ নির্বাচনে ভোট সম্পন্ন হয়েছে লোকসভার 486টি আসনে। 6 ধাপে ভোটার উপস্থিতির গড় হার ছিল 60-এর ঘরে, যা 2019 সালের তুলনায় অনেকটাই কম। শনিবার ভোট হচ্ছে ভারতের 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি আসনে। এ ধাপে মোট 904 জন প্রার্থীর মধ্য থেকে প্রতিনিধি বাছাই করবেন 10 কোটির বেশি ভোটার। আলোচিত প্রার্থীদের মধ্যে আছেন ক্ষমতাসীন বিজেপির টিকিটে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়া বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত, মিঠুন চক্রবর্তী সহ অনেকে। তবে সারা ভারতের চোখ বেনারস থেকে তৃতীয়বার ভোটে দাঁড়ানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। देश को सुखद अनुभूति होगी कि मोदी जी एक बार फिर से प्रचंड बहुमत के साथ सरकार बनाएंगे। হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ক্ষণ গুনছেন মোদী। প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে 24টির বেশি দলের জোটকে বড় ব্যবধানে হারাবেন বলে আশাবাদী তিনি। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও তাকিয়ে বিজেপির পরাজয়ের দিকে। ভোটাররা বলছেন, সরকার যেই গঠন করুক না কেন নাগরিক সমস্যার সমাধানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। अभी के टाइम पे बहुत अगर देखा जाए तो बेरोजगारी भी है, कई यूथ्स को जॉब भी नहीं है,
ठीक है, गरीबों को भी हेल्प नहीं मिल रही है। बेशक काफ़ी योजनाएं लेके आए हैं, बट अगर देखा जाए कहीं ना कहीं वो योजनाएं लैक कर रही है, सबको अच्छे से उन योजनाओं का बेनिफिट नहीं मिल रहा है, इसलिए फिर उन्हीं चीज़ों को माइंड पे रख के वोट दिया आगे। বিগত 10 বছরের শাসনে ভারতের অর্জনের ওপর চোখ রেখে নির্বাচনী প্রচার চালিয়েছেন মোদি। ভোট শেষের একদিন আগেই প্রকাশ করেছেন বিদায়ী অর্থ বছরের চতুর্থ প্রান্তিকে ভারতের অর্থনীতি ও প্রবৃদ্ধি 8% বৃদ্ধির তথ্য। অন্যদিকে মোদির বিরুদ্ধে স্বৈরশাসনের অভিযোগ তুলে ভারতের সংবিধান রক্ষার উপর জোর দিয়েছে বিরোধীরা। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে youtube.com/c/ekhon tv।